প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাউড স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আমাদের আজকের ভিডিওর টপিক হলো অফ এম্পায়ার, ফ্রান্সিস বেকনের এই এসএটির সেকেন্ড পার্ট। তাহলে চলো শুরু করেন। আচ্ছা, শুরুতে দেখো যে ফার্স্ট পার্টে আমরা এইটার ভিডিও করেছি এবং সেই ভিডিওতে আমরা এই পর্যন্ত করেছিলাম। আজকে এইখান থেকে আমরা সেকেন্ড পার্ট শুরু করছি। তো আজকে এটা শেষ করে দেবো ইনশাল্লাহ। তো চলো দেখি। তো সেকেন্ড পার্টের প্রথমে যে লাইনটা, সেটাতে বলা হচ্ছে যে কিংস হ্যাভ টু ডিল উইথ দেয়ার নেইবার্স, their wives, their children, their prelates or clergy, their nobles, their second nobles or gentlemen, their merchants, their commons, their men of war, and from all this arise danger if care and circumspection be not used. আচ্ছা, এই অনেক বড় একটা লাইন। এখানে যেটা বলা হচ্ছে যে কিংদের ক্ষেত্রে, কিং যারা, তারা তাদের যে নেইবার, তাদের যে প্রতিবেশী রয়েছে, তাদের সাথে তাদেরকে একটা সুসম্পর্ক বজায় রাখতে হয়। তাদের ওয়াইফদের, তাদের স্ত্রীদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হয়, তাদের বাচ্চা কাচ্চাদের সঙ্গে, তাদের যে ধর্মযাজক এবং ক্লার্জিম্যান যারা রয়েছে, পাদ্রীগণ যারা রয়েছে, তাদের সাথে, তাদের যে দেশের যে উচ্চবংশীয় যে নোবেলম্যান বা সেকেন্ড নোবেল অথবা জেন্টেলম্যান যারা রয়েছে, তাদের সাথে সম্পর্ক বজায় রাখতে হয়। তাদের যে ব্যবসায়ী রয়েছে, সাধারণ মানুষ, এমনকি তাদের যে মেন অফ ওয়ার, অর্থাৎ যুদ্ধে যারা যায় বা সেনাবাহিনীর যে লোক, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হয়। এবং এই সব কিছুই করা হয় একটা ডেঞ্জারের ভয় থেকে এবং একটা সতর্কতা বা হুঁশিয়ারি থেকে। সার্কামস্পেকশন বলতে সতর্কতা। বলা হচ্ছে তাদেরকে এই সমস্ত লোকদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হয় একটা বিপদের সম্মুখীন যাতে তারা না হয়, বা তাদেরকে সতর্কতার কারণে এটা করতে হয়। তোমরা এটা জানো যে অনেক কিং রয়েছে যাদেরকে, মানে তার ওয়াইফরা তাদেরকে পরাজিত করেছে বা বন্দি করেছে, তাদের ছেলেরা বন্দি করেছে, বা তাদের ধর্মযাজকরা বা জেন্টেলম্যান, নোবেল, কমন ম্যান বা সেনাবাহিনীর লোকেরা সবাই কিন্তু তাদেরকে, মানে তাদের জন্য থ্রেট এক কথায়। তো এই জন্য এই কিংদের সবসময় যেটা করতে হয়, এই সমস্ত লোকদের সাথে একটা সুসম্পর্ক বজায় রাখতে হয় হুঁশিয়ারি স্বরূপ। ফার্স্ট, ফর দেয়ার নেইবার্স দেয়ার ক্যান নো জেনারেল রুল be given, for occasions are so variable, save one which ever hold, which is that princes do keep due sentimental. আচ্ছা, এইটুকুর মিনিংটা আগে বলি। সেটা হচ্ছে যে প্রথমেই কিংরা যে কাজটা করে থাকে, যে কিংরা যতজনের সাথে সম্পর্ক ভালো রাখে বা বজায় রাখার চেষ্টা করে, তাদের মধ্যে প্রথমেই আসে হচ্ছে নেইবাররা। এবং নেইবারদের সাথে তাদের সম্পর্ক ভালো রাখার ক্ষেত্রে তেমন যে কোনো রুল ফলো করতে হয় এরকমটা না। এবং তাদের সাথে এই সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে প্রিন্স যারা রয়েছে, তারা প্রয়োজনীয় যে টেম্পারামেন্ট, প্রয়োজনীয় যে সেন্টিমেন্ট, সেটা তারা মানে বজায় রাখে। বা প্রিন্স যারা রয়েছে, প্রিন্সেস যারা রয়েছে, তারা কিন্তু এই দিকটা দেখে। এবং এটা দেখতে গিয়ে তারা কি করে থাকে, that none of their neighbors do ever grow so by increase of territory, by embracing of trade, by approaches or the like. বলা হচ্ছে যে তারা একটা বিষয় খেয়াল করে থাকে, সেটা হচ্ছে যে তাদের নেইবাররা কখনোই যেন গ্রো করতে না পারে, তারা যেন বড় হতে না পারে। এবং সেটা টেরিটরির দিক থেকেই হোক, বা ব্যবসা বাণিজ্যের দিক থেকেই হোক, অথবা সামরিক যে সক্ষমতা সেদিক থেকেই হোক না কেন, বা অন্যান্য আরও যে দিক থেকে হোক না কেন, তারা যেন এই কিংদের চেয়ে বড় হতে না পারে। অ্যাজ দে বিকাম মোর অ্যাবল টু অ্যানয় দেম, এবং তারা যাতে করে তাদেরকে, অর্থাৎ কিংদেরকে বেশি বিরক্ত করতে না পারে, বা ভবিষ্যতে কিংদের রাজ্যের থেকে, মানে রাজ্যের দিক থেকে যাতে কোনো রকম হুমকির সম্মুখীন না হয় তাদের কাছ থেকে, তো সেই বিষয়টা তারা খেয়াল করে থাকে। দেন দে ওয়ার, এমনকি তারা যেরকমটা তার চেয়ে, অর্থাৎ এই নেইবাররা যারা যারা তারা যেরকম রয়েছে তার চেয়ে যেন তারা আর গ্রো করতে না পারে। তারা সামরিক দিক থেকে হোক, অর্থনৈতিক দিক থেকে হোক, পলিটিক্যাল বা রিলিজিয়াস কোনো দিক থেকে তাদেরকে গ্রো করতে দেওয়া হয় না। অ্যান্ড দিস ইজ জেনারেলি দ্য ওয়ার্ক অফ স্ট্যান্ডিং কাউন্সিলস ফর ফোরসি অ্যান্ড টু হিন্ডার ইট। এবং এইটা মূলত একটা জেনারেল কাউন্সিল থাকে, একটা স্ট্যান্ডিং কাউন্সিল থাকে এই বিষয়টাকে মানে পূর্বাভাস দেওয়ার জন্য। এমনকি এইরকম যদি কিছু ঘটে থাকে, অর্থাৎ কোনো একটা নেইবার যদি ক্ষমতার দিক থেকে বেশি বেড়ে যায়, তাহলে সেই বিষয়গুলো যাদের দেখাশোনা করে, সেই জন্য একটা স্ট্যান্ডিং কাউন্সিল থাকে। ডিউরিং দ্যাট ট্রায়াম্ভিরেট অফ কিংস, কিং হেনরি দ্য এইট অফ ইংল্যান্ড, ফ্রান্সিস দ্য ফার্স্ট কিং অফ ফ্রান্স, and Charles the Fifth Emperor, there was such a was kept that none of the three could win a palm of ground, but the other two would straightway balance it, either by confederation or if need were by a war.
অ্যান্ড উড নট ইন অ্যানি ওয়াইজ টেক আপ পিস অ্যাট ইন্টারেস্ট। আচ্ছা, এটা অনেক বড় একটা লাইন। এইখানে যেটা বলা হচ্ছে যে এই যে কিংরা, তারা যে তাদের প্রতিবেশীরা যাতে তাদেরকে ক্ষমতার দিক থেকে হোক বা অন্য যে দিক থেকে হোক ব্যালেন্স না হয়ে তারা যাতে ওপরের দিকে উঠতে না পারে, এরকম একটা এক্সাম্পল এখানে দিচ্ছেন ফ্রান্সিস বেকন। তিনি যেটা বলছেন যে এরকম তিনজন ট্রায়াম্ভিরেট বলতে, ট্রায়াম্ভিরেট অফ কিংস বলতে তিন রাজার যে মানে ত্রয় বা তিনজন যে রাজা, এরকম তিনজন রাজার এক্সাম্পল দিয়ে তিনি বলছেন যে প্রথমজন হচ্ছে ইংল্যান্ডের কিং হেনরি, দ্বিতীয়জন ফ্রান্সের ফ্রান্সিস, এবং তৃতীয়জন হচ্ছে চার্লস, যে হচ্ছে ফিফথ এম্পারার। বলা হচ্ছে এই তিনজন তারা সবসময় একজন আরেকজনের উপর নজর রাখতো এবং কেউই কখনোই একজন আরেকজনকে মানে গ্রাউন্ড বা কোনো একটা বিষয় সম্পর্কে জিততে দিত না। এবং এইটা করতে গিয়ে তারা যখনই কেউ একজন ওপরে উঠে যেতে লাগতো, তখন বাকি দুইজন এটাকে ব্যালেন্স করার চেষ্টা করতো। সেটা ব্যালেন্স করতে গিয়ে তারা হয় কনফেডারেশন গঠন করতো, নতুবা তারা ওয়ার বা যুদ্ধের দিকে যেত। অ্যান্ড উড নট অ্যানি ওয়াইজ টেক আপ পিস অ্যাট ইন্টারেস্ট, এবং তারা যে জিনিসটা চেষ্টা করতো যে কোনোভাবেই যাতে করে শান্তি বিনষ্ট না হয় বা শান্তিকে নষ্ট করে যাতে করে মানে কিছু না হয়, এরকমটা তারা চিন্তা করতো সবসময়। অ্যান্ড দ্য লাইক ওয়াজ ডান বাই দ্যাট লিগ। আচ্ছা, এইখানে আরও বেশ কয়েকটা ইটালির যেই তৎকালীন যে রাজারা রয়েছে, ইটালি বা গ্রিস এর আশেপাশে যে রাজারা রয়েছে তাদের এক্সাম্পলে দিচ্ছেন যে এখানে আরও বেশ কিছু এরকম ধরনের মানে রাজা রয়েছে বা এরকম ধরনের লিগ রয়েছে যারা আসলে ক্ষমতার ভারসাম্য করে থাকে। যেমন এখানে ফার্দিনান্দ কিং অফ নেপলস, তারপরে লরেঞ্জিয়াস মেডিসি, তারপরে লুডোভিসাস, মানে এই যে সব ইটালিয়ান যে শব্দগুলো আর কি ইউজ করা হচ্ছে, বলা হচ্ছে যে এরাও এরকম ছিল। Neither is the opinion of some of the schoolmen to be received that a war cannot justify be made, but upon a precedent injury or provocation. এখানে এই লাইনটাতে যেটা বলা হচ্ছে যে স্কুলম্যান বা স্কুলের যেই টিচাররা যে শিক্ষাটা দেয় শান্তির বিষয়ে বা যুদ্ধের বিষয়ে, তো সেইটা তারপরেও আর কি কেউ গ্রহণ করতো না। এবং যেটা হতো যে মানে ইনজুরি বা কোনো রকমের প্রভোকেশন এই ধরনের কিছু হলেই যুদ্ধ বেঁধে যেত, এবং তখন কিন্তু আর এই স্কুলম্যানদের যেই মানে শিক্ষা বা জাস্ট মানে জাস্টিস সম্পর্কে বা যুদ্ধের ব্যাপারে যে শিক্ষাটা, সেই শিক্ষাটা কেউই মেনে নিত না। মানে এক কথায় যুদ্ধের যে বিষয়টা সেটা যখন পরিবেশ তৈরি হতো তখন তারা যুদ্ধ করত, এই তখন আর কোনো ধরনের শিক্ষাই আর কি কাজে লাগতো না যুদ্ধ বিষয়ে বা শান্তি রক্ষার বিষয়ে। For there is no question but a just fear of an imminent danger, though there be no blow given, is a lawful cause of a war. সুতরাং একটা বিষয় সম্পর্কে কোনো কোশ্চেন নাই যে ডেঞ্জারের ভয়ে যুদ্ধগুলো বাধত এবং ইজ এ লফুল কজ অফ এ ওয়ার, এবং এই ডেঞ্জারের ভয়টাই মূলত এক কথায় যুদ্ধের কারণ। অর্থাৎ কোনো একটা দেশ, পার্শ্ববর্তী একটা দেশ বেশি শক্তিধর হয়ে উঠতেছে এবং আমার দেশের জন্য এটা খারাপ বা ভবিষ্যতে আমার দেশের উপরে হুমকি আসতে পারে, এইটা ভেবেই আসলে যুদ্ধগুলো হতো তখনকার দিনগুলোতে। এইটার কথা আর কি বলা হচ্ছে, মানে রাজারা এটা আর কি এইভাবে এই ভেবেই যুদ্ধ করতো। এবং এই যুদ্ধগুলো বাধার ক্ষেত্রে তাদের যে শান্তির যে বার্তাগুলো বা শান্তির ব্যাপারে তাদের মানে যে পরামর্শগুলো স্কুলম্যানদের বা অন্যান্য যে স্কলারদের যে পরামর্শগুলো, সেগুলো কিন্তু তখন আর মেনে নিত না কেউই। আচ্ছা, এই গেল হচ্ছে নেইবারদের ক্ষেত্রে। এবার আসতেছে ফর দেয়ার ওয়াইফস, অর্থাৎ কিংরা তাদের ওয়াইফদের ক্ষেত্রে কিভাবে সতর্ক থাকে সেটা বলা হচ্ছে যে ফর দেয়ার ওয়াইফস দেয়ার আর ক্রুয়েল এক্সাম্পলস অফ দেম, অর্থাৎ স্ত্রীদের থেকে সেফ থাকার জন্য তাদের অনেক ক্রুয়েল বা নিষ্ঠুর এক্সাম্পল রয়েছে। লিভিয়া ইজ ইনফেমড ফর দ্য পয়জনিং অফ হার হাজব্যান্ড। লিভিয়া সে একজন ওয়াইফ, তো বলা হচ্ছে যে সে হচ্ছে পয়জনড হয়েছিল তার হাজব্যান্ডের দ্বারা। রোকজালানা, সোলেমানস ওয়াইফ, ওয়াজ দ্য ডিস্ট্রাকশন অফ দ্যাট রিনাউন্ড প্রিন্স। এরপরে বলছে যে এই যে রোকজালানা সে হচ্ছে সলিমানসের ওয়াইফ এবং সে হচ্ছে একটা ডিস্ট্রাকশন নিয়ে এসেছিল এই বিখ্যাত প্রিন্সের লাইফে। সুলতান মুস্তফা অ্যান্ড আদারওয়াইজ ট্রাবলড হিজ হাউস অ্যান্ড সাকসেশন। এবং আরও একটা এক্সাম্পল এখানে দিচ্ছেন যে সুলতান মোস্তফা এবং আরও অনেক রয়েছে যে যারা ট্রাবলড হয়েছিল তাদের বাড়িতে এবং তাদের সিংহাসনে আরোহণের ক্ষেত্রে তাদের ওয়াইফদের দ্বারা। এডওয়ার্ড দ্য সেকেন্ড অফ ইংল্যান্ড, হিজ কুইন, হ্যাড দ্য প্রিন্সিপাল হ্যান্ড ইন দ্য ডিপোজিং অ্যান্ড মার্ডার অফ হার হাজব্যান্ড। বলা হচ্ছে এডওয়ার্ড দ্য সেকেন্ড অফ ইংল্যান্ড যেটা রয়েছে,
সেই কিং এর ক্ষেত্রে তার ওয়াইফ বা তার যে কুইন সে ছিল হচ্ছে তার একটা প্রিন্সিপাল হাত ছিল তার পতনের ক্ষেত্রে বা তার হত্যাকাণ্ডের ক্ষেত্রে। দিস কাইন্ড অফ ডেঞ্জার ইজ দেন টু বি ফিয়ার্ড চিপলি when the wives have plots for the raising of their own children, or else that they be adventuresses. আচ্ছা, এখানে অ্যাডভেঞ্চারাসেস বলতে এটা আগেকার শব্দ যার জন্য এই বানান, কিন্তু এখন হবে হচ্ছে ADVENTU। সো আশা করি এটা বুঝতে পারো। তো এটার মানে হচ্ছে হঠকারী মহিলা বা ষড়যন্ত্রকারী। তো আমরা যদি এটা আরেকবার পড়ি যে দিস কাইন্ড অফ ডেঞ্জার ইজ দেন টু বি ফেয়ার্ড চিপলি, সেই সময়টাতে এই ধরনের মানে বিপদগুলিকে, অর্থাৎ ওয়াইফের দিক থেকে যে একটা বিপদ হতে পারে এই বিষয়টা নিয়ে রাজারা অনেক সতর্ক থাকতো। হোয়েন দ্য ওয়াইফস হ্যাভ প্লট, যখন মানে ওয়াইফরা ষড়যন্ত্র করতো ফর দেয়ার রেইজিং অফ দেয়ার ওন চিলড্রেন, তাদের বাচ্চা কাচ্চাগুলোকে পালন করার জন্য, অর এলস দ্যাট দে বি অ্যাডভেঞ্চারাস, অথবা অনেক সময় তারা যেটা করতো হঠকারিতা করতো। তা সেই সময় যে কিংরা তাদের ওয়াইফদের থেকেও সতর্ক থাকতো সেটার কথা বলা হচ্ছে। ফর দেয়ার চিলড্রেন দ্য ট্র্যাজেডিজ লাইকওয়াইজ অফ ডেঞ্জার ফ্রম দেম হ্যাভ বিন মেনি, বলা হচ্ছে বাচ্চাদের কাছ থেকে বা ছেলে বা মেয়েদের কাছ থেকেও কিন্তু রাজাদের লাইফে অনেক ট্র্যাজেডি ঘটে এসে, এবং এটার কিন্তু অনেক এক্সাম্পল রয়েছে। And generally the entering of fathers into suspicion of their children had been ever unfortunate। এবং আরেকটা জিনিস বলা হচ্ছে যে সাধারণত বাবারা ছেলেদের বা বাচ্চা কাচ্চাদের প্রতি যে সন্দেহ পোষণ করবে এটা খুব দুর্ভাগ্যজনক একটা বিষয়। দ্য ডিস্ট্রাকশন অফ মোস্তফা দ্যাট উই নেমড বিফোর ওয়াজ সো ফ্যাটাল ইন সলিমানস লাইন, বলা হচ্ছে সলিমানসের যে লাইনটা ছিল তার যে বংশধর ছিল সেই বংশধরে মোস্তফার যে পতন সেটা খুব বাজে রকমের একটা পতন ছিল। অ্যাজ দ্য সাকসেশন অফ দ্য তুর্ক ফ্রম সলিমান আনটিল দিস ডে ইজ সাসপেক্টেড টু বি আনট্রু অ্যান্ড অফ স্ট্রেঞ্জ ব্লাড। এবং বলা হচ্ছে যে এই সলিমানের পতনের পরে মানে মোস্তফার পতনের পরে তখন থেকে তুর্কের যে সাকসেশন, তুর্কের যে সিংহাসনে যে আরোহণ সেইটা এখনকার দিন পর্যন্ত, অর্থাৎ তখন যে 1500 সালে যে ফ্রান্সিস বেকন যে লিখছেন সেই সময়ের দিন পর্যন্তও বলা হচ্ছে সেটা আনট্রু ছিল এবং স্ট্রেঞ্জ ব্লাড ছিল, বা সেই সময়ের যে কিং ছিলেন তিনি স্ট্রেঞ্জ বা অন্য কোনো লাইন থেকে এসেছেন এরকম কিছু। ফর দ্যাট সলিমাস, আচ্ছা সেলিমাস দ্য সেকেন্ড ওয়াজ থট টু বি সাপোজিশাস, অর্থাৎ নকল। অর্থাৎ বলা হচ্ছে যে সেলিমাস সেকেন্ড যে বা অর্থাৎ পরবর্তী যে রাজারা সলিমান যে লাইন সে লাইনের বা মোস্তফার পরবর্তীতে তাদেরকে সাধারণত ভাবা হতো যে তারা নকল, সাপোজিশাস। দ্য ডিস্ট্রাকশন অফ ক্রিসপাস, এ ইয়াং প্রিন্স অফ রেয়ার টাওয়ার্ডনেস by Constantinus the Great, his father, was in like manner fatal of his house, for both Constantinus and Constans his son died violent death, and Constantinus his other son did little better, who died indeed of sickness, but after a Julianus had taken arms against him। অনেক বড় একটা লাইন এবং এইগুলো সব ইটালিয়ান বা পরবর্তীতে যে রাজাগুলো সেইগুলোর ক্ষেত্রে। তো বলা হচ্ছে এই এই যে লাইনটা সেখানে এখানে কনস্টান্টিনাস বা ক্রিসপাস বা আরও যে কয়েকজনের কথা বলা হচ্ছে এই সবগুলোর ক্ষেত্রেই তারা তাদের সন্তানদের ক্ষেত্রে সন্তানদের দ্বারা তাদের পতন ঘটেছে এবং তাদের বাচ্চা কাচ্চাদের দ্বারা, এবং তারা তাদের যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে সেক্ষেত্রে তাদের সন্তানদের হাত ছিল। সুতরাং এই এই জায়গায় যে বলা হচ্ছে যে সন্তানদের কথা, এই সন্তানদের ক্ষেত্রেও হচ্ছে কিংরা সেই সময়টাতে অনেক সতর্ক থাকতো। আরও যে কথা বলা হচ্ছে যে দ্য ডিস্ট্রাকশন অফ ডেমিট্রিয়াস সন অফ ফিলিপ দ্য সেকেন্ড অফ ম্যাসিডন টার্নড আপন দ্য ফাদার হু ডাইড অফ রিপেন্টেন্স। এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া হচ্ছে যে ডেমিট্রিয়াসের যে ডিস্ট্রাকশন, ডেমিট্রাস হচ্ছে সন অফ ফিলিপ দ্য সেকেন্ড অফ ম্যাসিডন। এখানে যে ফিলিপ মানে ফিলিপের যে সন হচ্ছে ডেমিট্রাস, এই ফিলিপ যে কিনা সেকেন্ড অফ মেসিডন ছিলেন অর্থাৎ মেসিডোনিয়ার কিং ছিলেন, বলা হচ্ছে টার্নড আপন হিজ ফাদার, অর্থাৎ ডেমিট্রিয়াস তার বাবা এই ফিলিপের ওপরে সে মানে আগ্রাসী মনোভাব নিয়ে টার্ন করেছিল, হু ডাইড অফ রিপেন্টেন্স। এবং এই ফিলিপ একটা সময় সে রিপেন্টেন্সের কারণে মানে এই ডেমিট্রাস
সে কিনা একটা সময় এই রিপেন্টেন্স বা আক্ষেপ করতে করতে সে মারা যায় আর কি, ফিলিপ। অ্যান্ড মেনি লাইক এক্সাম্পলস দেয়ার আর, এবং এরকম আরও এক্সাম্পল রয়েছে, যেমন এখানে বাট ফিউ অফ নান হোয়ার দ্য ফাদার্স হ্যাড গুড বাই সাস ডিস্ট্রাস except it where the sons were up in open arms against them, as was Selimus the first against Bajazet, and the three son of Henry the second king of England। মানে এইখানে এই সবগুলোই আর কি তার যে বাবাদের উপরে যে চড়াও হয়েছে সেটার একটা এক্সাম্পল দিচ্ছেন, এবং সর্বশেষে এসে বলছেন যে এটা আর কি একটু এক্সেপ্ট কিছু বিষয় হয়, ব্যতিক্রমও কিছু হয়, যে অনেক সময় অনেক ছেলে রয়েছে বা যারা তাদের বাবাকে রক্ষা করেছে এবং তাদের বাবার কিংডম সেটাকে তারা রক্ষা করেছে। ফর দেয়ার প্রিলেটস, আচ্ছা এখানে আরও যে এক্সাম্পল রয়েছে ফর দেয়ার প্রিলেটস, অর্থাৎ প্রিলেটসদের থেকে কীভাবে হচ্ছে এই রাজারা বা কিংরা সতর্ক থাকে সেটার কথা বলা হচ্ছে, যে ফর দেয়ার প্রিলেটস হোয়েন দে আর প্রাউড অ্যান্ড গ্রেট দে আর অলসো ডেঞ্জার ফ্রম দেম। বলছে প্রিলেটসরা বা ধর্মযাজকরা যখন অনেক প্রাউড হয়ে যায় বা অনেক বড় হয়ে যায় কিছু, তখন তাদের কাছ থেকেও কিংদের মানে তারাও কিন্তু কিংদের জন্য একটা ডেঞ্জার বা বিপজ্জনক কিছু। অ্যাজ ইট ওয়াজ ইন দ্য টাইমস অফ অ্যানসেলমাসের সময় অ্যান্ড থমাস বিকেটের সময় এই ঘটনাগুলি ঘটেছিল এখানে আর কি, এইটার এক্সাম্পল দিচ্ছে এইটুকুতে। তো আর এইটা নিয়ে পড়লাম না আর কি। এরপরে ফর দেয়ার নোবেলস, এই যে নোবেলদের ক্ষেত্রে বা অভিজাত শ্রেণীর দিক থেকে কী ধরনের সমস্যা আসে সেইটার কথা এখানে বলছে। এরপরের যে কথাটা বলছে সেকেন্ড নোবেলের দিক থেকেও কী ধরনের সমস্যা আসে সেটার কথা বলছে। এগুলো আসলে তোমরা তোমাদের গাইডে বেশ ভালোভাবে ইজি ল্যাঙ্গুয়েজে তোমরা ডেসক্রিপশন পাবে। জাস্ট আমি এটা বুঝিয়ে দিচ্ছি যে এই জায়গাগুলোতে এইভাবে সমস্যাগুলি আসে নোবেলদের কাছ থেকে। এরপর মার্চান্টদের কাছ থেকে যেভাবে আসে, মার্চান্টদের কাছ থেকে আমরা যারা এই পাক ভারত এই উপমহাদেশে যারা বসবাস করি আমরা জানি যে মার্চান্ট, বিশেষ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কীভাবে আমাদের দেশে এসে বা এই উপমহাদেশে এসে তারা কীভাবে এখানকার কিং সিরাজউদ্দৌলার এগেনিস্টে ষড়যন্ত্র করে তারা কীভাবে আর কি মানে রাজ্যটাকে দখল করে নিয়েছিল, তো সেইটা কিন্তু আমরা মার্চান্টের দিক থেকে কিন্তু এটা জানি। এরপরে ফর দেয়ার কমন্স বলতে এই যে এখানে যেটা এটা একটু বলি, যে ফর দেয়ার কমন্স দেয়ার ইজ লিটল ডেঞ্জার ফ্রম দেম এক্সেপ্ট ইট বি হোয়ার দে হ্যাভ গ্রেট অ্যান্ড পটেন্ট হেডস or where the middle of the point of religion of their customs or main supply। বলছে যে কমন সাধারণ লোকদের কাছ থেকে আসলে সেরকমের ডেঞ্জার আসে না যদি না তারা একটা তাদের ভেতরে একটা মানে পোটেন্ট হেড থাকে, অর্থাৎ তাদের ভেতরে যদি ওরকম কেউ হেড থাকে তাহলে কিন্তু এটা সম্ভব হয়, এবং অথবা তারা যদি রিলিজিয়াস বা অন্যান্য কোনো কাস্টম বা রীতিনীতির মাধ্যমে বা অন্য কোনো জীবন পদ্ধতির দিক থেকে যদি তারা ঐক্যবদ্ধ না হয় তাহলে সাধারণত কমনদের কাছ থেকে, সাধারণ লোকদের কাছ থেকে সে ধরনের কোনো বিপদ আপদ আসে না। এরপরে এখানে বলছে যে মেন অফ ওয়ার বা সেনাবাহিনীর কাছ থেকে যে সমস্যাগুলি আসে তোমরা জানো যে এইটা আমাদের এই উপমহাদেশে অনেকবারই ঘটেছে, যে সেনাবাহিনী দেশের শাসন ক্ষমতা দখল করে নিয়েছে কিং বা প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী যারা ছিল তাদেরকে মানে সরিয়ে দিয়ে। তো এইটা আর কি বোঝাচ্ছে। তো এই ঘটনাটা ইংল্যান্ডে বা তৎকালীন ইংল্যান্ডে ঘটেছে সেটারই কিছু এক্সাম্পল এখানে দেওয়া হচ্ছে। প্রিন্সদের কাছ থেকে যে ঘটনাগুলি ঘটে সেগুলোর ক্ষেত্রেও এখানে এই এক্সাম্পলগুলো দিচ্ছে। তো আশা করি এগুলো ওইভাবে বর্ণনা করার দরকার নাই, এগুলো জাস্ট তোমরা তোমাদের গাইড থেকে পড়লেই বুঝতে পারবে। তো এই হলো আসলে এই যে এম্পায়ার যে এসএটি, সেই এসএটি সম্পর্কে ডিটেল। শেষের এইটুকু একটু স্কিপ করে গেলাম কারণ এগুলো সব ঘটনাগুলো একই এবং তোমরা সবই জানো এগুলোর ক্ষেত্রে, এবং এইগুলো তোমরা গাইড থেকে বেশ ভালোভাবে পড়তে পারবে, বুঝতে পারবে। তো আমি জাস্ট এগুলো দেখিয়ে দিলাম যে হ্যাঁ এই ঘটনাগুলি ঘটে থাকে এবং এগুলো নিয়ে আমাদের ফ্রান্সিস বেকন আলোচনা করছেন। তো আশা করি এখন এটা তোমাদের জন্য ইজি হয়ে যাবে এবং তোমরা এটা বুঝতে পারবে। তো ঠিক আছে, আজকে পর্যন্ত, পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। টিল দেন, আল্লাহ হাফেজ।